শিক্ষার্থীবৃন্দ, শেখপাড়া ডিএম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি অন্তরা বসু, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ, শেখপাড়া ডিএম কলেজ। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ভূ অভ্যন্তরের গঠন কাঠামো সম্পর্কে। সৃষ্টির আদিতে এই পৃথিবী ছিল জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণের মাধ্যমে ইহা প্রথমে তরল এবং পরে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভূ অভ্যন্তর সম্পর্কে জানার জন্য, কিন্তু তাদের প্রচেষ্টার তুলনায় মানুষের পর্যবেক্ষণের আওতায় এসেছে খুবই কম অংশ। বিজ্ঞানীরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানার জন্য বিভিন্ন তথ্যের উপর নির্ভর করেন। আমরা একটু দেখি তথ্যগুলো কি কি। প্রথমেই আছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তারপর আছে পৃথিবীর চৌম্বকত্ব। পৃথিবীর চৌম্বকত্ব। এরপর আছে ভূমিকম্পন তরঙ্গ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে আগ্নেয়গিরির অভ্যন্তরে যে লাভা, ভস্ম, ছাই প্রভৃতি বাইরে বেরিয়ে আসে, সেই লাভার প্রকৃতি বা লাভার নমুনা পরীক্ষা করে ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানার প্রয়াস করেছেন। আবার পৃথিবীর চৌম্বকত্বের বৈশিষ্ট্য ঘনত্ব সম্পর্কে বিচার বিশ্লেষণ করে ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছেন। আবার ভূমিকম্প তরঙ্গের গতি, প্রকৃতি, বৈশিষ্ট্য প্রভৃতি বিচার বিশ্লেষণ করে ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলোর নাম কি একটু দেখি। প্রথমেই আছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। তারপর আছে গুরুমণ্ডল। এরপর অশ্বমণ্ডল। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, এই মণ্ডলগুলোকে দেখার চেষ্টা করি। পৃথিবীর কেন্দ্রে রয়েছে এটা কেন্দ্রমণ্ডল। এরপর গুরুমণ্ডল, দ্বিতীয় স্তরে যেটা রয়েছে সেটা হচ্ছে গুরুমণ্ডল। আর পৃথিবীর উপরিভাগে যে পাতলা বহিরাবরণ রয়েছে, এই যে এটা পৃথিবীর উপরিভাগে যে পাতলা শক্ত বহিরাবরণ রয়েছে, সেটাকে আমরা বলি অশ্বমণ্ডল বা ভূত্বক। ভূত্বক। ভূ অভ্যন্তরের গঠন কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভূগোল পড়তে গিয়ে যে চিত্রগুলোই আঁকি না কেন, প্রত্যেকটা চিত্রেরই নিচে কিন্তু নাম লিখে দিতে হবে যে আমরা কি আঁকলাম। এরপর আমরা আরেকটা পার্শ্বচিত্রের মাধ্যমে একটু দেখি যে কোন স্তরকে কিভাবে বিন্যাস করা হয়েছে।
কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল এরপরে রয়েছে গুরুমণ্ডল। আর ওপরে এইখানে আছে আমাদের অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করে দেখানো হয়েছে, বাইরের অংশ, ভেতরের অংশ। বাইরের অংশের বিস্তৃতি, বাইরের অংশ 2270 কিলোমিটার, আর এটা ভেতরের অংশ 1216 কিলোমিটার। চিত্র ভূ অভ্যন্তরের গঠন কাঠামো। সৃষ্টির প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরের নিচের দিকে অপেক্ষাকৃত ভারী উপাদান সমূহ জমা হয়েছে। ভারী উপাদানগুলো ভূ অভ্যন্তরে কিন্তু নিচের দিকে জমা হয়েছে, আর অপেক্ষাকৃত হালকা উপাদানগুলো ওপরের দিকে অবস্থান নিয়েছে পর্যায়ক্রমে। স্থানটা ব্লক করতে হবে, এভাবে ব্লক করে চিত্রে দেখাতে হবে। এটা ব্লক করে চিত্রে দেখাতে হবে। যেখানে ভারী পদার্থের অবস্থান রয়েছে, আর উপরের দিকটা হালকা পদার্থ অবস্থান নিয়েছে। তাহলে আমরা এবার পর্যায়ক্রমে একটু মণ্ডলগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করি। কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের অবস্থান গুরুমণ্ডলের নিম্ন সীমা থেকে শুরু করে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। তোমরা একটু চিত্রের দিকে খেয়াল করো, গুরুমণ্ডলের শেষ সীমানা থেকে একদম কি হচ্ছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কেন্দ্রমণ্ডলের অবস্থান। এখানে এই যে কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 3486 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ 3486 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ 3486 কিলোমিটার, কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ভূভাগের শতকরা 16.2 ভাগ স্থান দখল করে আছে। কেন্দ্রমণ্ডল সাধারণত ভারী উপাদান পদার্থের সমূহে গঠিত। উপাদানগুলো কি কি? উপাদানগুলো আমরা একটু দেখি। নিকেল, প্রথমে লোহা, পারদ, সীসা, কোবাল্ট। তাহলে কেন্দ্রমণ্ডল সাধারণত ভারী পদার্থের সমন্বয়ে গঠিত। ভারী পদার্থগুলো কি হতে পারে? নিকেল, লোহা, পারদ, সীসা, কোবাল্ট প্রভৃতি ভারী পদার্থের সমন্বয়ে কেন্দ্রমণ্ডল গঠিত। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা স্থান ভেদে 3000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? স্থান ভেদে 3 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস।
কেন্দ্রমণ্ডল যতই ভারী পদার্থের সমন্বয়ে গঠিত হোক, কেন্দ্রমণ্ডলে কিন্তু নিকেল আর লোহা এটার পরিমাণ কিন্তু বেশি রয়েছে। নিকেল আর লোহার পরিমাণ বেশি থাকার কারণে ভূবিজ্ঞানী সুয়েজ একে নিফে, এই স্তরটিকে নিফে অথবা নাইট নামকরণ করেছে। এই নিকেল আর লোহার পরিমাণ বেশি থাকার কারণে নিকেলকে আমরা লিখতে পারি Ni আর লোহাকে লিখতে পারি Fe। তাহলে দুটো মিলে কি হলো? NiFe। তাহলে NiFe হলো, তাই তো? NiFe কি হলো? নাইফ অথবা নিফে। কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে পৃথককারী একটি রেখা রয়েছে এখানে। পৃথককারী রেখাটির নাম আমি একটু মুছে দিই। কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলকে পৃথককারী রেখার নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে গুটেনবার্গ বিযুক্তি রেখাটা কেন্দ্রমণ্ডলকে কিন্তু গুরুমণ্ডলের থেকে পৃথককারী রেখা, পৃথক করেছে। এই রেখাটি উইচার্ট এই রেখাটি আবিষ্কার করেছেন গুটেনবার্গ। তাহলে এই রেখাটি আবিষ্কার করেছেন ভূবিজ্ঞানী উইচার্ট গুটেনবার্গ, যার নাম অনুসারে এই রেখাটির নামকরণ করা হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের কিন্তু এই উপাদানগুলো স্থিতিস্থাপক বা চটচটে অবস্থায় আছে বলে অনুমান করা হয়। ভূমিকম্পন তরঙ্গ থেকে জানা যায় যে কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বাইরের অংশ আর একটা ভেতরের অংশ। বাইরের অংশটাকে বলা হয় বহির্কেন্দ্রমণ্ডল, ভেতরের অংশকে বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল। বাইরের অংশ বা বহির্কেন্দ্রমণ্ডল যেটা রয়েছে এর ব্যাসার্ধ 2270 কিলোমিটার। আর ভেতরে যে অংশ রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কিন্তু 1216 কিলোমিটার। ভূমিকম্পন তরঙ্গ পি বাইরের অংশে কিন্তু খুব ধীর গতিতে প্রবেশ করতে পারে, কিন্তু এস তরঙ্গ প্রবেশ করতে পারে না। এ থেকে আমরা বুঝতে পারি যে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের উপাদানগুলো আংশিক নরম অবস্থায় বা আংশিক তরল অবস্থায় রয়েছে, কিন্তু ভেতরের দিকে কিন্তু উপাদানগুলো একেবারে কঠিন অবস্থায় রয়েছে। এজন্য এখানে পি তরঙ্গ খুব দ্রুত গতিতে প্রবেশ করতে পারে। কেন্দ্রমণ্ডলের ঘনত্বের চাপ ওপরের দিকে, কেন্দ্রমণ্ডলের ঘনত্বের চাপ যেটা রয়েছে সেটা ওপরের দিকে রয়েছে 3340 কিলোবার। তাহলে কেন্দ্রমণ্ডলের ওপরের দিকের চাপ 3340 কিলোবার আর নিচের দিকের চাপ 3700 কিলোবার। তাহলে কেন্দ্রমণ্ডলের উপরের দিকের চাপ 3340 কিলোবার, নিচের দিকের চাপ 3700 কিলোবার, গড় চাপ ধরা হয় 3680 কিলোবার। 3680 কিলোবার। তাহলে আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে কি জানলাম, এবার একটু গুছিয়ে বলি যে কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি সম্পর্কে আমরা জেনেছি। কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি কত? 3480 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো কি কি? বহির্কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। বহির্কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ 2270 কিলোমিটার, অন্তঃকেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ 1216 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা স্থানভেদে 3 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রমণ্ডল সাধারণত ভারী উপাদানের সমন্বয়ে গঠিত। ভারী উপাদানগুলি হচ্ছে নিকেল, লোহা, পারদ, সীসা, কোবাল্ট। এখানে লোহা ও নিকেলের পরিমাণ বেশি থাকায় একে ভূবিজ্ঞানীরা নাইট বা নিফে নামকরণ করেছেন। ভূবিজ্ঞানী আর্থার হোমস কেন্দ্রমণ্ডলকে অন্তঃস্থল নামকরণ করেছে। তাহলে আর্থার হোমস কেন্দ্রমণ্ডলকে অন্তঃস্থল নামকরণ করেছে। তাহলে আমরা এবার গুরুমণ্ডলে চলে যাব। আমি এই আশেপাশের এগুলো একটু মুছে দিই।
গুরুমণ্ডল। গুরুমণ্ডলের অবস্থান অশ্বমণ্ডলের ঠিক নিচ থেকে শুরু করে কেন্দ্রমণ্ডলের শেষ সীমানা পর্যন্ত গুরুমণ্ডল অবস্থিত। গুরুমণ্ডলের ব্যাসার্ধ কত আমরা একটু দেখি। ব্যাসার্ধ 1885 কিলোমিটার। গুরুমণ্ডলের ব্যাসার্ধ 1885 কিলোমিটার। গুরুমণ্ডলের 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 100 কিলোমিটার গভীরতায় 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 1100 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। আর গুরুমণ্ডলের 700 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 1900 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গুরুমণ্ডলের 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, গুরুমণ্ডলের 700 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 1900 ডিগ্রি সেলসিয়াস। গুরুমণ্ডলের ওপরের দিকে ব্যাসল্ট জাতীয় শিলার প্রাধান্য থাকায় গুরুমণ্ডলের ওপরের অংশকে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। ওপরের অংশকে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 4 থেকে 5, অর্থাৎ পানি থেকে 4 থেকে 5 গুণ ভারী এবং এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ওপরের দিকে 3500 কিলোগ্রাম আর নিচের দিকে 8000 কিলোগ্রাম। তাহলে ওপরের দিকে 3500 কিলোগ্রাম, নিচের দিকে 8000 কিলোগ্রাম। গুরুমণ্ডল সাধারণত গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহির্গুরুমণ্ডল আর একটা অন্তঃগুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডলকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? বহির্গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। গুরুমণ্ডল এবার আমরা দেখি যে কি কি উপাদানের সমন্বয়ে গঠিত। সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদানের সমন্বয়ে গুরুমণ্ডল গঠিত। এবার আমরা দেখি বহির্গুরুমণ্ডল। সেটা হচ্ছে একেবারে গুরুমণ্ডলের অশ্বমণ্ডলের নিচ থেকে শুরু করে 700 কিলোমিটার পর্যন্ত গভীরতাকে বলা হয়, বা 700 কিলোমিটার পর্যন্ত অংশকে বলা হয় বহির্গুরুমণ্ডল। তাহলে 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের বহির্গুরুমণ্ডল, আর 700 থেকে 2900 কিলোমিটার হচ্ছে আমাদের অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডল সাধারণত ক্রোমিয়াম, লৌহ, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তাহলে গুরুমণ্ডল 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের বহির্গুরুমণ্ডল। আর বহির্গুরুমণ্ডল সাধারণত ক্রোমিয়াম, লৌহ, সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদানের সমন্বয়ে গঠিত। এইগুলোকে এক করে আমরা ক্রোমিয়াম থেকে কি লিখতে পারি? CrO। এফ থেকে লিখতে পারি Fe, সিলিকনকে লিখতে পারি Si, ম্যাগনেসিয়ামকে লিখতে পারি Ma। তাহলে এই সমস্ত যোগ করে আমরা কি পাই? ক্রোফেসিমা। তাহলে বহির্গুরুমণ্ডলকে ভূবিজ্ঞানীরা ক্রোফেসিমা বলে আখ্যায়িত করেছে। কেন? কারণ এখানে ক্রোমিয়ামের প্রাধান্য বেশি। এই সমস্ত উপাদান সমূহ এখানে থাকলেও ক্রোমিয়ামের প্রাধান্য বেশি থাকার কারণে ভূবিজ্ঞানীরা বহির্গুরুমণ্ডলকে ক্রোফেসিমা এবং অন্তঃগুরুমণ্ডলকে নিফেসিমা নামকরণ করেছে। আমরা অন্তঃগুরুমণ্ডল দেখি কি কি উপাদানের সমন্বয়ে গঠিত। নিকেল, লোহা,
সিলিকন, ম্যাগনেসিয়াম, তাহলে আমরা দেখছি যে 700 থেকে 2900 কিলোমিটার যেটা অন্তঃগুরু মণ্ডল রয়েছে, সেই অন্তঃগুরু মণ্ডল নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদানের সমন্বয়ে গঠিত, কিন্তু নিকেলের পরিমাণের আধিক্য হেতু ভূবিজ্ঞানীরা এই অংশকে বলেছেন নিফে সীমা। তাহলে আমরা একটু দেখি, NiFeSiMa, তাই তো, নিকেল Ni, লৌহ Fe, সিলিকন Si আর ম্যাগনেসিয়াম Ma। তাহলে একসাথে যোগ করে আমরা পেলাম কি নিফে সীমা। গুরুমণ্ডল আর অশ্বমণ্ডলকে পৃথককারী একটি রেখা রয়েছে। এই রেখাটি কি করেছে? গুরুমণ্ডলকে কিন্তু অশ্বমণ্ডল থেকে পৃথক করেছে, আলাদা করেছে। এই রেখাটির নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। তাহলে গুরুমণ্ডলকে অশ্বমণ্ডল থেকে পৃথককারী যে রেখা রয়েছে, সেই রেখাটির নাম মোহ বিযুক্তি রেখা বা মোহ বিচ্ছেদ রেখা। এই রেখাটি 1909 সালে সার্বিয়ার ভূকম্পনবিদ মোহরভিসিক, তাহলে সার্বিয়ার ভূকম্পনবিদের নাম কি বললাম? মোহরভিসিক, সার্বিয়ার ভূকম্পনবিদ, তিনি 1909 সালে এই রেখাটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই রেখাটিকে মোহ বিযুক্তি রেখা বা মোহ বিচ্ছেদ রেখা নামকরণ করা হয়েছে। এরপর আমরা একটু অশ্বমণ্ডল সম্পর্কে দেখব। আমরা আশেপাশের এগুলো একটু মুছে দিই। অশ্বমণ্ডল বা ভূত্বক, যেটি পৃথিবীর উপরিভাগে অবস্থান করছে। পৃথিবীর উপরিভাগে পাতলা যে বহিরাবরণ রয়েছে তাকে বলা হয় অশ্বমণ্ডল বা ভূত্বক। তাহলে অশ্ব শব্দের অর্থ কিন্তু শিলা, এর জন্য একে শিলামণ্ডলও বলা হয়। অশ্ব শব্দের অর্থ শিলা বলে একে শিলামণ্ডলও বলা হয়ে থাকে। অশ্বমণ্ডল বা ভূত্বকের গভীরতা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ সমান নয়। এর গভীরতা সমুদ্র তলদেশে, মহাসাগরের তলদেশে সব থেকে কম আর মহাদেশের তলদেশে সব থেকে বেশি। সমুদ্র তলদেশে 3 কিলোমিটার এবং পর্বতের তলদেশে 40 কিলোমিটার। গড় গভীরতা ধরা হয় 17 থেকে 20 কিলোমিটারের মধ্যে। 17 থেকে 20 কিলোমিটার গড় গভীরতা। অশ্বমণ্ডলের ওপরের যে অংশ রয়েছে, অশ্বমণ্ডলের ওপরের অংশকে বলা হয় শিয়াল স্তর। শিয়াল স্তর। অশ্বমণ্ডলের ওপরের অংশকে বলা হয় শিয়াল স্তর আর নিচের অংশকে বলা হয় সীমা স্তর। একটু মুছে দিয়ে জায়গাটা আমি। তাহলে অশ্বমণ্ডলের ওপরের অংশকে বলছি আমরা শিয়াল স্তর আর নিচের অংশকে আমরা বলছি সীমা স্তর। শিয়াল স্তর, তাই তো, শিয়াল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি SiAl, শিয়াল স্তর। তাহলে শিয়াল স্তর কি কি উপাদানের সমন্বয়ে গঠিত? একটু খেয়াল করো, Si মানে সিলিকন, Al তে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা দেখি যে সিলিকন ও অ্যালুমিনিয়াম। তাহলে SiAl সিলিকন আর অ্যালুমিনিয়াম। আর সীমা স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিকন আর সীমা, SiMa, সীমা। তাহলে সিলিকন ম্যাগনেসিয়াম আর এটা সিলিকন আর অ্যালুমিনিয়াম। তাহলে শিয়াল স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিকন ও অ্যালুমিনিয়ামের সমন্বয়ে গঠিত এবং সীমা স্তর যেটা রয়েছে সেটা সিলিকন ও ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত। এই শিয়াল স্তর আর সীমা স্তরকে পৃথককারী কিন্তু একটি রেখা রয়েছে যাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। সেই কনরাড বিযুক্তি রেখা কিন্তু শিয়াল স্তর আর সীমা স্তরকে পৃথক করেছে। তাহলে
পৃথককারী, তাহলে শিয়াল ও সীমাস্তরকে পৃথককারী রেখার নাম কি? কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা। তাহলে আমরা একটু দেখি যে আমরা অশ্বমণ্ডল থেকে কি কি জানলাম, যে অশ্বমণ্ডলের গভীরতা সর্বোচ্চ সমান নয়। অশ্বমণ্ডল থেকে কিন্তু আমরা যতই ভূ অভ্যন্তরের দিকে প্রবেশ করব ততই কিন্তু এর গভীরতা বৃদ্ধি প্রাপ্তির সঙ্গে সঙ্গে এর তাপমাত্রাও কিন্তু বাড়তে থাকবে। প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পায়। আমরা অশ্বমণ্ডল থেকে যতই পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করব ততই দেখব তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে গুরুমণ্ডলে 700 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 1900 ডিগ্রি সেলসিয়াস ছিল। তারপরে গুরুমণ্ডলের নিচের দিকের তাপমাত্রা কিন্তু 3000 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা আমরা দেখেছি স্থানভেদে 3 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি বুঝলাম, যে অশ্বমণ্ডল থেকে বা ভূত্বক থেকে আমরা যতই গভীরে প্রবেশ করব তত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে যতটুকু পড়লাম তোমরা ততটুকু একটু বাড়িতে পড়বে বা বইয়ে দেখবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, যে ভূ অভ্যন্তরের গঠন কাঠামো সম্পর্কে জানলাম যে বিজ্ঞানীরা ভূমিকম্প তরঙ্গ, পৃথিবীর চৌম্বকত্ব এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের লাভার নমুনা প্রভৃতি সমূহ পরীক্ষা নিরীক্ষা করে এই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন এবং এই ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করেছে। এগুলো আমরা দেখলাম যে কোনটি কি কি উপাদানের সমন্বয়ে গঠিত, কার তাপমাত্রা কত, কার আপেক্ষিক গুরুত্ব কত। তোমরা বাসায় একটু দেখবে, আর আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো।